নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের এখনকার লাইভ অনুষ্ঠানে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের লাইভ অনুষ্ঠান। সব ডাক্তারবাবুরাই ঘুরিয়ে ফিরিয়ে আমাদের শোতে থাকেন। আমরা সত্যি অনেক কিছু জানতে পারি। আজকে ডাক্তারবাবুর কাছে অনুরোধ করেছি চর্মরোগ নিয়ে আলোচনা করতে, অর্থাৎ স্কিন ডিজিজ নিয়ে। স্কিনে নানান ধরনের প্রবলেম, শুধু যে দেখবেন স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, স্কিনে মানে কোনো জৌলুস নেই, স্কিনটাকে সবাই ভাবেন চকচকে রাখতে হবে, সেগুলো না। আমি আজকে একটু প্রথমে জানবো যে স্কিনের যে রোগগুলো, যেমন ধরুন সেতি বা মেচেদার দাগ নিয়ে ফোন পাই আমরা মাঝে মধ্যেই লাইভে। তো এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি, স্কিনের ক্রিটিক্যাল সমস্যাগুলো নিয়ে। তারপর আমরা যেসব দৈনন্দিন জীবনে স্কিনের প্রবলেম হয় সেগুলো নিয়েও আলোচনা করব। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, তাদের ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও রয়েছে, আপনারা জানেন। ভীষণ স্বনামধন্য এই প্রতিষ্ঠান এবং অনেক ডাক্তারবাবুরা যুক্ত, যারা কিন্তু সবাই ওয়েল কোয়ালিফাইড ডক্টরস, ওয়েল এক্সপিরিয়েন্সড ডক্টরস, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত সব ডক্টরসরা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এনবিপিতে। আর এনবিপির প্রোগ্রাম মানেই লাইভে ফোন করতে পারবেন আপনারা। লাইভ যখনই হয় আপনারা কিন্তু লাইভ লেখা থাকলেই সবাই ফোন করতে পারবেন। আপনাদের জন্য এই প্রোগ্রাম, আপনারা ফোনে চলে আসুন। যে কোনো রোগ ব্যাধি নিয়ে, আমরা তো স্কিনের প্রবলেম নিয়ে আজকে আলোচনা করব, কিন্তু আপনারা যে কোনো প্রবলেম নিয়ে ফোন করে সুপরামর্শ পেতেই পারেন। ডাক্তারবাবু উপস্থিত আমাদের মধ্যে ডক্টর এস ভাদুরী। নমস্কার ডাক্তারবাবু এবং স্বাগত আপনাকে। শুরু করি স্কিনের প্রবলেম নিয়ে। ডাক্তারবাবু, প্রথমে মেচেদা বা পিগমেন্টেশন, মেচেদার কালো কালো ছোপ ছোপ দাগ, সঠিক ট্রিটমেন্টে কিন্তু ভালোও হতে আমি দেখেছি অনেক মানুষকে। তো এটা কেন হয় ডাক্তারবাবু? এটা কি কারণ? ইন্টারনাল কোনো কজ থাকে কি? অনেক মহিলাদেরই আমি বেশি দেখেছি, পুরুষদেরও হয় ছোপ 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 কালো কালো স্পট দাগ। তো এটা নিয়ে একটু প্রথমে একটু বলে দিন। হ্যাঁ, দেখুন, মেচেদা যেটা আছে সেটা মেলাসমাও বলা হয়, এবং এটা বিশেষ করে আপনি ঠিকই বলেছেন মহিলাদের ক্ষেত্রে বেশি। তার কিছু কারণ আছে, এগুলো আমরা আলোচনা করছি। এই মেচেদা হয় কেন বা কি? মেচেদা অ্যাকচুয়ালি কি হয়, আমাদের স্কিনের নিচে মেলানিন বলে একটা পদার্থ থাকে, যেটা আমাদের স্কিনকে, চুলকে কালো রং দিতে সাহায্য করে। এটাই কোনো কারণে যখন এটা স্কিনের ওপরে ভেসে ওঠে, নিচের লেয়ার থেকে ওপরের লেয়ার দিকে চলে আসে, তখন আমরা ওটা দেখতে পাই। এটাকে কিন্তু মেচেদা বলা হচ্ছে। এবং এটা হওয়ার প্রথম যে বেসিক কারণটা, সেটা হচ্ছে স্কিনের যত্ন না নেওয়া। আমরা ধরুন রোদের সামনে খুব বেরোচ্ছি, রান্না বান্নার সামনে অনেক সময় যাচ্ছি, অনেক ইউভি রে যেগুলো আছে আমাদের, সেগুলো আল্ট্রাভায়োলেট রেজ যেগুলো বেরাচ্ছে মোবাইল দিয়ে, কম্পিউটার দিয়ে, ল্যাপটপে দিয়ে, যেগুলো আমরা অনেকক্ষণ ধরে টাইম পাস করছি, সেরকম আলোর সামনে আমরা দাঁড়িয়ে আছি, যেটা আমাদের স্কিনের মধ্যে একটা খারাপ এফেক্ট আনে। সেই ইউভি রে থেকে কিন্তু এই দেখা যায় পিগমেন্টেশন গুলো আসতে পারে। মানে যদি আমরা স্কিনকে প্রোটেক্ট না করি সানস্ক্রিনের মাধ্যমে, যাতে ইউভি প্রোটেকশন ফ্যাক্টর থাকে, যেটা আমাদের থাকে সান প্রোটেকশন ফ্যাক্টর যেটা বলা হয়, সেইটা যদি সেরকম যদি আমরা একটা ক্রিম বা ময়শ্চারাইজার না মুখে মাখি, মানে এসপিএফ যুক্ত, তাহলে কিন্তু দেখা যাবে আমরা প্রপার যত্ন নিচ্ছি না, ডাইরেক্ট হিট আমাদের মুখে লাগছে। তো তখন এটা আমাদের দেখা যায় যে এই পিগমেন্টেশনটা আসতে পারে। আবার অনেক সময় এটাও হয় যে ধরুন কারো একটা হরমোনাল চেঞ্জ আসলো। এই যে মহিলাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়, কারণ মোটামুটি 45 এবং তার আশেপাশে কিন্তু মহিলাদের মেনোপজের সময় হয়ে যায়। ঠিক আছে, প্রি মেনোপজ হয় প্রথমে, তারপরে হচ্ছে মেনোপজ। এই সময় কি হয়, মেনোপজের সময় মহিলাদের বিভিন্ন হরমোনাল মানে ইমব্যালেন্স হয়। ঠিক আছে, হরমোনাল যে ব্যালেন্সটা সেটা ঠিক থাকে না, বা পরিমাণটা কম বেশি হতে থাকে। তখন বিভিন্ন কিন্তু সিমটম দেখা যায়। তার মধ্যে একটা সিমটম হচ্ছে এই মেচেদার দাগ। তখন কিন্তু দেখা যায় গালে মেচেদার দাগ চলে এসছে। আবার অনেক সময় মেয়েদের যখন প্রেগন্যান্সি থাকে, সে সময় কিছু হরমোনাল চেঞ্জ হয়, তার মধ্যেও দেখা যায় যে এই মেচেদার দাগ কিন্তু মেয়েদের ক্ষেত্রে আসছে। তাছাড়া কোনো ধরুন অপারেশন হলো, তখন কিছু মেডিসিন নিয়েছে, খুব স্ট্রং মেডিসিন, তার সাইড এফেক্ট হিসাবে এটা আসতে পারে। বা দেখা গেল মানুষের খুব মানে পেট ঠিক নেই, পেটের সমস্যা আছে, বা দেখা যাচ্ছে ইন্টারনাল কোনো প্রবলেম আছে, সেখান থেকেও কিন্তু মেচেদার দাগ আসতে পারে। তো এগুলো হচ্ছে বিশেষ কারণ, বিভিন্ন কারণ যার থেকে আমাদের মেচেদার দাগটা হতে পারে। কিভাবে আমাদের এনবিপি তে ট্রিটমেন্ট হয় যারা মেচেদার সমস্যা নিয়ে আসে? আচ্ছা, একটা ফোন নিয়ে আলোচনায় আসছে, দেখে নি কেউ একজন বোধহয় আছেন ফোনে। হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি বসিরহাট থেকে কথা বলছি। হ্যাঁ বলুন। রুবি দে। হ্যাঁ বলুন।
তো ডাক্তারবাবুকে প্রথমেই নমস্কার জানাই এত সুন্দর অনুষ্ঠানের জন্য। নমস্কার। আর আমার সমস্যাটা হলো আমার খুব গ্যাস অম্বল অ্যাসিডিটি হয়। আচ্ছা, সাধারণ কিছু ভাজাভুজি খেলেও হয়, আবার যদি কোনো নিমন্ত্রণ বাড়ি অ্যাটেন্ড করি সে তখনও হয়। আচ্ছা, তার জন্য আলাদা করে আমাকে অ্যান্টাসিড খেতে হয় আপনার ভাজাভুজি খাওয়ার আগে। হ্যাঁ, তো আপনার যে রেগুলার যে খাদ্য খাবারগুলো খাচ্ছেন তার জন্য কি অ্যাসিডিটি হয় না হয় না? না, আসল কথা ডাক্তারবাবু, আমার মানে আমি দেখেছি আমার মায়েরও খুব অ্যাসিডিটির ধাপ ছিল। আচ্ছা, আপনি বলতে চাইছেন যে মায়ের ছিল বলে আপনার হয়েছে, তাই তো? হ্যাঁ, আমি তো সঠিক কারণটা জানি না, হ্যাঁ। কিন্তু আমার ওই জিনিসটাই আমি দেখছি আমার মধ্যেও দেখছি। আচ্ছা, একটু কিছু ভাজাভুজি খেলাম কি অ্যাসিড হয়ে গেল। আপনার কনস্টিপেশনের ধাত আছে? না না, একদম না। পটি রেগুলার ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি খাবার সময় জল খান? খুব লিমিটেড দেখো। আর দুপুরে ভাত খাওয়ার টাইমটা কটায়? টাইমটা একটু দেরি করে হয়, 3:30 4টে নাগাদ খাই। মানে এটা আমার বরাবরেরই হোক। আর আপনার যে বাড়িতে রান্না কে করে? রান্না নিজেরাই। মোটামুটি কজন আছে বাড়িতে? ওই 3-4 জনের রান্না হয়, কিন্তু তেল ঝাল মশলা যেটা থাকে সেটা খুব অল্প দিয়েই করা হয়। সেটা একেবারে সাংঘাতিক কিছু স্পাইসি খাবার আমি খাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, আপনাদের যেটা আপনার যে প্রবলেম গুলো, দেখুন আপনার সবই ঠিক চলছে। খাদ্য খাবারের মধ্যে যেটা হচ্ছে কি, তেল মশলা কম খাচ্ছেন, ঘরোয়া খাবার খাচ্ছেন, বাইরের খাবার খেলে হচ্ছে, বাইরের খাবার না খেলে সাধারণত হচ্ছে না, পায়খানা পরিষ্কার আছে, সব ঠিক আছে। আপনার এখন একটা জিনিস দেখতে হবে, ঠিক আছে? আপনি ধরুন ছোটবেলায় তো প্রবলেমটা ছিল না, আজকাল হয়েছে, তাহলে কেন হলো? নিশ্চয়ই ভেতরে কিছু একটা সমস্যা আছে। এই সমস্যাটা দেখতে গেলে আমাদের দুটো জিনিস করতে হয়। কি করতে হবে? আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। সেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বেরাবে রিপোর্টে যে আপনার ভেতরের কি কি সমস্যা থাকতে পারে। অনেক সময় কি লিভার ফাংশন টেস্ট আমরা করলে বুঝতে পারি যে কিছু ভেতরে প্রবলেম আছে কিনা পেটের ভেতরে। আরেকটা হচ্ছে ইউএসজি করলে আমরা বুঝতে পারি। তাহলে আপনার প্রথম দায়িত্ব হবে আপনি একবার আমাদের কাছে চলে আসুন। আমাদের এখানে আসার পর ডাক্তারবাবুরা যারা দেখবেন, দেখার পর যদি মনে করেন আপনাকে টেস্টের কথা বলা হবে, যদি মনে হয় যে না আগে আমি ওষুধ দেব, ওষুধ দিয়ে আমি কিছুদিন দেখব রেজাল্ট কেমন আসছে, তার উপর বেস করে আমি হয় সেম ট্রিটমেন্টটা এগোবে, না হলে কিছু টেস্ট করে আমি প্ল্যানটা চেঞ্জ করব। যেটাই করুন না কেন আমাদের উদ্দেশ্য থাকবে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের উদ্দেশ্য থাকবে আপনার রোগটা যাতে একদম নির্মূল করা যায়। এরকম নয় যে ব্যথার ওষুধ, আপনি যেটা এখন ব্যথা বলছি, গ্যাসের ওষুধ খাচ্ছেন তখন ঠিক থাকছে, না হলে অসুবিধা হচ্ছে। কোনো তেলে ভাজা খেলে আগে গ্যাসের ওষুধ খেতে হয়, বিয়ে বাড়িতে গেলে আগে গ্যাসের ওষুধ খেতে হয়, এই ব্যাপারটা যাতে না থাকে। আর এটাকে করতে গেলে যত তাড়াতাড়ি আসবেন তত ভালো, কারণ যত দিন যাবে আপনার কিন্তু প্রবলেমটা আস্তে আস্তে আপনার পেটে কিন্তু দানা বাঁধতে থাকবে এবং তখন সেটা সারাতেও কিন্তু সময় বেশি লাগবে। বাহ, একটু হেল্পলাইনে ফোন করে নিন। আপনি মধ্যমগ্রামে আসতেই পারেন, দক্ষিণ চব্বিশ বসিরহাট বলে, ওখান থেকে আপনি 9830235527 অথবা 37-এ যোগাযোগ করে নিতে পারেন। একবার মধ্যমগ্রামে এসে দেখিয়ে ওষুধ নিয়ে নিন এনবিপি থেকে। আয়ুর্বেদের মাধ্যমে সুস্থ হবেন, গ্যাস অম্বল অ্যাসিডিটি কমবে। আচ্ছা, এবার কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার এই সুগার নিয়ে একটু ডাক্তারবাবুর সঙ্গে বলতাম। সুগার হয়েছে? হ্যাঁ। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া। কত রয়েছে সুগার আপনার? টেস্ট করেছেন? হ্যাঁ, টেস্ট করেছি। কত আছে? আমার ছেলে পেটে ছিল, তখন আমার খুব সুগারটা বেড়ে গেছিল। আচ্ছা আচ্ছা। আর এখন কেমন আছে? এখন মানে ওষুধ খাই প্রত্যেক দিন, মাঝামাঝি আছে। তো আমাকে কি ওষুধ রেগুলার খেয়ে নিতে হবে? না, আমি কি বলছি, এখন কত রয়েছে আপনার সুগার? লাস্ট যখন মেপেছেন কত রয়েছে? কত, 296 না কত? কি এটা ফাস্টিং না পিপি? ওই ভাত খেয়ে একটা করেছি, আর না খেয়ে এটা কত? না খেয়েটা কত? আচ্ছা আচ্ছা। আর এটা কতদিন আগে করেছেন? আর 6-7 মাস হয়ে গেল।
এখন কি কি সমস্যা হচ্ছে আপনার, আমায় বলুন তো। সমস্যা হচ্ছে বলতে এই যদি ওষুধ প্রত্যেকদিন খায় তাহলে সব খাবার যদি খায় তাহলে ঠিক থাকে, আর ওষুধ যদি একদিন বন্ধ করে দিই তাহলে মানে আমার আবার ওই অম্বল গ্যাস নিয়েছে, মুখ থেকে টক জল উঠছে। না, ওটা কি সুগারের ওষুধ না খেলে টক জল ওঠে আপনার? সুগারের ওষুধ না খেলে আচ্ছা, হয়তো আমি একদিন ছাড়া যদি খেলাম। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। আপনার বয়স কত? 46 হবে। আর কতদিন ভুগছেন? সুগার হয়েছে কতদিন হলো তাহলে? আর 13 বছর। 13। ওরে বাবা, অনেক। ঠিক আছে, আপনি হ্যাঁ হ্যাঁ, শুনতে থাকুন, শুনুন, এবার টিভিতে শুনুন। আর বাঁকুড়াতেই আমাদের চেম্বার আছে, বাঁকুড়াতেই চেম্বার আছে। আচ্ছা, আপনি শুনে নিন আমি কি বলছি। প্রথম কথা দেখুন, আপনার সুগারের ওষুধ না খেলে অ্যাসিড হচ্ছে ওটা না, কারণ সুগারের ওষুধ আপনাকে অ্যাসিড কমায় না, ঠিক আছে, ওটা আলাদা ওষুধ। মেন যেটা আপনার হচ্ছে, সুগারের সাথে কিন্তু লিভারের একটা সম্পর্ক আছে। এটা অনেকে হয়তো সব প্রোগ্রামে শুনতে পান না, কিন্তু আমি কিন্তু বলে জানাই কিভাবে হয় এটা। লিভারের একটা কাজ হচ্ছে আমাদের ব্লাডে যে যখন মানে আমাদের যে কোনো খাবার তো আগে লিভারে যায়, তারপরে আমাদের রক্তে যায়। যখন চিনি জিনিসটা আমাদের খাদ্য খাবারের থেকে আমাদের রক্তে যাবে, তার আগে কিন্তু লিভারে যাবে। এবার লিভার ঠিক করে দেখে কতটা চিনি আমি রক্তে পাঠাবো, ঠিক আছে। এবার যদি আমার লিভারটাই ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু বেশি বেশি চিনি আমার কি বলে ব্লাডে চলে যাবে। এবং যেহেতু আমার সুগারের প্রবলেম আছেই, তার মানে আমার প্যানক্রিয়াসটা যেখান থেকে ইনসুলিন তৈরি হয় সেটা ঠিক মতো হচ্ছে না বা সাফিসিয়েন্ট হচ্ছে না। যখন সাফিসিয়েন্ট হবে না তখন কিন্তু আমার এইরকম হাই রিডিং এর কিন্তু সুগারের রিপোর্টে আসবে। তার মানে এখানে আমার লিভার ঠিক মতো ধরে রাখতে পারছে না এক্সট্রা সুগারটাকে, তাইও ব্লাডে পাঠিয়ে দিচ্ছে। তার মানে আপনার লিভারের প্রবলেম রয়েছে। আমরা যদি দেখি, আপনি আমাদের কাছে আসলে আমরা এটা ফাইন্ড আউট করে নেব যে লিভারের কি প্রবলেম রয়েছে। এবং লিভারের প্রবলেম থাকলেই কিন্তু এই হাইপার অ্যাসিডিটি, হজমের মানে ব্যাঘাত, কনস্টিপেশন, এই সবগুলোই কিন্তু আবার হবে। তার মানে বুঝতে পারছেন যে আমরা অনেক কিছু জানি না। আমরা ভাবছি যে সুগারের ওষুধ খেয়ে আমার এটা ঠিক থাকছে, অ্যাসিডিটিটা ঠিক থাকছে, আসলে তা না। আমার অ্যাসিডিটিটা এমনিই হচ্ছে কারণ আমার হচ্ছে লিভারটার ফাংশনটা ঠিক নেই, আর তার জন্যই আমার ব্লাডে সুগারের মাত্রাটা বেশি চলে যাচ্ছে। তো এইটা একটা বোঝার ব্যাপার আছে। আপনি যদি একবার আমাদের এখানে আসেন, আপনি যে চেম্বারে আপনার বাড়ির কাছাকাছি সেখানে গিয়ে দেখিয়ে নেবেন। দেখিয়ে নিলে দেখবেন ডাক্তারবাবুরা আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেবে, গাইড করে দেবে কিভাবে কিভাবে খাদ্য খাবার মেনটেন করতে হবে। তার পাশাপাশি আমাদের যে ডায়াবেটিসের ট্রিটমেন্ট সেটা করবেন। দেখবেন আস্তে আস্তে আপনার কিন্তু লিভার ফাংশনও ঠিক হয়ে যাবে, তার সাথে সাথে সুগারও কন্ট্রোল হয়ে যাবে, ঠিক আছে। আর সারা জীবন তখন কিন্তু আপনার ওষুধ খেয়ে থাকতে হবে না। উইদাউট ওষুধে কিন্তু আপনি বেঁচে থাকতে পারেন সারা জীবন। বাঁকুড়াতে তো আমাদের চেম্বার আছে, দুর্গাপুরে চেম্বার আছে, বর্ধমান, আসানসোল, সর্বত্র আপনি যেখানে সুবিধা একবার আসুন। সুগারের ওষুধ একদম সুন্দরভাবে কিন্তু আপনার কমে যাবে, সুগার নিয়ন্ত্রণে আসবে আপনি যদি এনবিপি ইউনানি অ্যান্ড ডায়াবেটিস রিসার্চ সেন্টারে হাত ধরেন। ডাক্তারবাবুরা রয়েছেন ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও, তাদের রয়েছে 9830235527 অথবা 37। যখন ফোনে কথা বলছিলাম আমরা, আরো 2-4 জন ট্রাই করছিলেন। চলে আসুন, লাইভ প্রোগ্রাম হচ্ছে এবং লাইভে আছেন ডক্টর ভাদুরী। আপনারা যারাই ট্রাই করছিলেন সবাইকে আমরা নেব। আপনারা ফোনে চলে আসুন, যে কোনো রোগ ব্যাধি থাকলে আপনারা শেয়ার করুন আমাদের সাথে। ডাক্তারবাবু সুপরামর্শ পেয়ে যাবেন, আপনারা টিভিতে ঘরে বসেই জানতে পারবেন। আচ্ছা, আমাদের কলকাতায় ল্যান্সডাউনে চেম্বার, খিদিরপুরে চেম্বার, হাতিবাগানে চেম্বার, আমতলায় চেম্বার, মধ্যমগ্রামে চেম্বার আছে। আর হাওড়াতে শিবপুর, বেলুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগরে চেম্বার। বাইরে আমাদের কোথায় কোথায় চেম্বার আমি সব বলবো অনুষ্ঠান চলাকালীন, আপনারা মন দিয়ে শুনবেন। আর আমাদের লা এলিগেন্সের প্রোডাক্টগুলো কিন্তু রয়েছে। হাউস অফ এনবিপি হচ্ছে লা এলিগেন্স। লা এলিগেন্সের চুলের এবং স্কিনের জন্য, ত্বকের জন্য নানান প্রোডাক্ট পাওয়া যায়। আপনারা যদি মনে করেন ক্লিনিকে চেম্বারে এসেও এগুলো নিতে পারবেন আপনার সমস্যা অনুযায়ী, বা হয়তো মনে হচ্ছে আপনি যেতে পারছেন না, অনেকটা দূর হয়ে যাচ্ছে, আপনি ফোনে হেল্পলাইনে জানাবেন, ডাক্তারবাবুরা পরামর্শ দেবেন কোনটা আপনার দরকার। আপনি যদি নিতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে কিন্তু
বাই পোস্ট বা বাই কুরিয়ার আপনার প্রোডাক্টগুলো আপনার বাড়ির অ্যাড্রেসে পৌঁছে যাবে, পোস্টালি অ্যাড্রেসে আপনার পৌঁছে দেওয়া হবে। আচ্ছা, এবার আমরা আসি যে মেচেদা নিয়ে আলোচনা করছিলাম, কিভাবে ট্রিটমেন্ট হয় আমাদের এনবিপিতে একটু জেনে নিই, তারপর আমি রিসেন্ট আমাদের যা যা চেম্বার কোথায় কোথায় সব বলে দেবো। হ্যাঁ ডক্টর ভাদুরী, একটু বলে দিন। হ্যাঁ, যে আমাদের এখানে যে ট্রিটমেন্ট যেটা হবে এটা কমপ্লিটলি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হবে। কি হবে সেখানে, আপনি যখন আসবেন ডাক্তারবাবু কনসাল্ট করবেন, কনসাল্ট করে আপনাকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে ডাক্তারবাবু বুঝে যাবেন যে কি সমস্যা আপনার রয়েছে ভেতরে, এবং সেই অনুযায়ী যদি উনি মনে করেন যে প্রেসক্রিপশন করবেন সেদিনই তাহলে প্রেসক্রিপশন করবেন, এবং তার সাথে সাথে আপনাকে গাইড করে দেবেন যে আপনি কেমন আছেন। যখন আসছেন যদি আপনার পুরনো রিপোর্ট থাকে কারেন্ট, তাহলে সেটা খুব ভালো, অথবা অনেক পুরনো রিপোর্ট থাকে সেটাও নিয়ে আসতে পারেন। আর তা যদি নাও থাকে কোনো ঘাবড়ানোর কিছু নেই, ডাক্তারবাবুরা যদি মনে করেন আপনার একটা রিপোর্ট করানোর দরকার ওনারা করিয়ে নেবেন। তাহলে কি হলো, একটা রোগ দেখাতে এসে দেখবেন ভেতরে যদি অন্য কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো কিন্তু ধরা পড়ে যাবে, তাহলে আপনি বেটার রেজাল্ট পাবেন, ভালোভাবে সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে, এটা গেল। আর রিপোর্ট করানোর আরেকটা লাভ আপনার এটাই হচ্ছে, যখন আপনি রিপোর্টটা করাচ্ছেন, কোথায় করাবেন রিপোর্ট? আপনার বাড়ির কাছাকাছি যেটা ভালো ক্লিনিক মানে ডায়াগনস্টিক সেন্টার আছে আপনি জানেন, সেখানে করবেন। আপনার বাড়ি যেখানেই হোক না কেন, কলকাতার বাইরে হোক কলকাতার ভেতরে হোক, সেটা নিয়ে কোনো ব্যাপার না, শুধু ভালো জায়গার থেকে করাবেন যেটা অথেন্টিক একটা রিপোর্ট করে দেয়। এবার যখন শেষ হয়ে যাবে আমাদের ট্রিটমেন্ট, আপনার সিমটমগুলো দেখবেন নেই হয়ে গেছে, কিন্তু সেই সিমটমের ট্রিটমেন্ট কিন্তু আমরা করি না। আমরা করি যে যেই রোগটা যে কারণে হয়েছে সেই কারণটাকে সারিয়ে তোলার। তো সেই কারণটা কি আছে নাকি না সেটা ঠিক হয়ে গেছে, সেটার জন্য আমাদের ওষুধ যখন বন্ধ করব তার আগে কিন্তু একবার আপনাকে টেস্ট করিয়ে নেব। যেই টেস্ট আর প্রথমের টেস্ট দুটো যখন মেলাবেন দেখবেন যে তফাৎটা হয়ে গেছে এবং আপনি সুস্থ হয়ে গেছেন, তখন কিন্তু আমরা বলবো আর আপনার কিন্তু এই ব্যাপারটা নিয়ে কোনোদিন ওষুধ খেয়ে থাকতে হবে না। শুধু একটাই নিয়ম যে আপনারা যেভাবে আপনাদেরকে আমরা গাইড করে দেবো সেভাবে মেনটেন করবেন, তাহলে সারা জীবন আর ওষুধ খেতে হবে না। বাহ, আমরা একটু পরে পেশেন্টদের ইন্টারভিউগুলো আপনাদের শোনাবো। আমি এবার একটু বাইরের চেম্বারগুলো আপনাদের কোথায় কোথায় আমি চট করে বলে দিই, আপনারা কিন্তু মাইনুটলি নোট করে নিন। কিন্তু আমি কলকাতার মধ্যে তো বলেই দিয়েছি আমাদের কোথায় চেম্বার আছে, আপনারা সেটার পাশাপাশি এই বাইরের চেম্বারগুলো নোট করতে চাইছেন সেগুলো আমি একটু বলে দিচ্ছি, লিখে নিন। মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, আরামবাগে ডক্টর এ হালদার থাকছেন, শিলিগুড়িতে ডক্টর বি শর্মা থাকবেন, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, বাঁকুড়াতে ডক্টর এ হালদার, গুয়াহাটিতে ডক্টর বি শর্মা আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর অফ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার ডক্টর বি শর্মা গুয়াহাটিতেও থাকছেন, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, ডিব্রুগড়ে ডক্টর বি শর্মা, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার, পুরুলিয়াতে ডক্টর এ হালদার, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য, ক্যানিং এ ডক্টর আর দে, আসানসোলে ডক্টর বি শর্মা, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, এছাড়া কাকদ্বীপে ডক্টর এস ভাদুরী, বহরমপুরে ডক্টর এ হালদার, মালদাতে ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, দুর্গাপুরে ডক্টর বি শর্মা, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, বোলপুরে ডক্টর এস ভাদুরী, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, দিল্লিতে আবার ডক্টর বি শর্মা থাকবেন সিএমডি আমাদের, তিনি 7ই এপ্রিল কিন্তু দিল্লিতে চেম্বার করছেন। আপনারা সোশ্যাল মিডিয়াতে তো প্রোগ্রাম দেখছেন, ফেসবুক ইউটিউবে, তাই বলেও দিলাম আপনাদের কেউ নিকটবর্তী কেউ দিল্লিতে দেখাতে চাইলে দিল্লিতে 7ই এপ্রিল কিন্তু আপনারা ডক্টর বি শর্মাকে পাবেন। হেরিয়াতে ডক্টর এ হালদার, হলদিয়াতে ডক্টর এ হালদার, আগরতলাতে ডক্টর বি শর্মা, শিলচরে ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু রিসেন্ট চেম্বারগুলি। লাইভ প্রোগ্রাম চলছে, ফোনে আসতে চাইলে চলে আসুন, হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, পরে যোগাযোগ করবেন 9830235527 অথবা 37। এবার আসি একটু আঁচিলের সমস্যা। তিল, আঁচিল অনেকের মুখে শরীরে নানান জায়গায় হয় এবং একাধিক অনেকগুলো হয়, সেগুলো আপনারা ভাবেন যে তিল বা আঁচিল কিভাবে রিমুভ করব, ওয়াট যেটাকে বলে। তো ডক্টর ভাদুরীর কাছে এই ব্যাপারটা এবার জেনে নিই। স্কিনের প্রবলেম নিয়ে আলোচনা হচ্ছে, আপনারা যে কোনো সমস্যা নিয়েই ফোনে আসতে পারেন লাইভে। হ্যাঁ, যে আঁচিলের ব্যাপারটা বলছি অ্যাকচুয়ালি সেটাকে বলা হয় ভাইরাল ওয়ার্ডস। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলে একটা ভাইরাস আছে, সেই ভাইরাসটার কাজ হচ্ছে এই আঁচিলগুলোকে তৈরি করে দেয়। এবং আপনারা সবসময় জানবেন যে ভাইরাল একটা কিন্তু ভাইরাস একটা ইনফেকশিয়াস ডিজিজ আর কি, ভাইরাল একটা জার্ম যেটা থেকে ইনফেকশন হয়, মানে একজনের থেকে আরেকজনের ছড়াতে পারে। এই যে আঁচিলের কথা বলা হচ্ছে, এই আঁচিলও কিন্তু তাই, একজনের থেকে আরেকজনের হতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় হতে পারে। কিভাবে স্প্রেড করে?
ধরুন আপনার আঁচিল হয়েছে কোনো একটা পার্টিকুলার জায়গায়, হয়তো একটা দুটো আছে, আপনি দিনের পর দিন ওই জায়গাটা মোছামুছি করছেন একটা গামছা দিয়ে বা একটা টাওয়েল দিয়ে, সেই টাওয়েলটা দিয়ে আপনি অন্য জায়গাগুলোও মুছছেন শরীরে। ধরুন আপনার কপালে হয়েছে, আপনি মুখটা মুছছেন, সেই টাওয়েল দিয়ে আবার বগলটা মুছছেন, আপনার হাত পা মুছছেন, দেখা গেল কিছুদিন পর একটা ছোট্ট দানার মতো সেটা বগলে উঠেছে। এবার বগলে ওখানে ওটা আস্তে আস্তে বড় হচ্ছে, ওটা একটার থেকে দুটো থেকে 10টা এরকম হতে পারে। আবার দেখা যাচ্ছে অনেকের গালের মধ্যে হচ্ছে কোথাও না কোথাও, অনেকের হচ্ছে হাতে হচ্ছে, কুনুইতে হচ্ছে, বিভিন্ন জায়গায় হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। তো এগুলো হচ্ছে ভাইরাল একটা ইনফেকশন। তো এটার জন্য কিছু আমাদের ট্রিটমেন্ট রয়েছে, আমাদের লা এলিগেন্স যেটা রয়েছে এনবিপির একটা ডিভিশন। তো এই লা এলিগেন্সে কিন্তু আমাদের কিছু থেরাপি রয়েছে, লেজার থেরাপি, যার মাধ্যমে এইগুলোকে কিন্তু আঁচিলগুলোকে তুলে দেওয়া যায়। তো আপনাদের যদি কারো এরকম প্রবলেম থাকে তাহলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন আমাদের কাছে, এর ট্রিটমেন্ট রয়েছে এবং এটা কমপ্লিটলি পেনলেস, আপনার কোনো কষ্ট হবে না, ব্যথা পাবেন না, কোনো সমস্যা হবে না। আসবেন, কিছুক্ষণের মধ্যে ট্রিটমেন্ট নেবেন, ট্রিটমেন্ট নিয়ে চলে যেতে পারবেন। ডাক্তারবাবু, আরেকটা সমস্যা একটু আলোচনা করি, সেটিতে অনেকে খুব ভয় পান। হ্যাঁ, আমাদের সমাজে আমি দেখেছি যাদের হয়েছে তারা ভাবেন এটা ছোঁয়াচে, আসলে তো একটুখানি সাদা দাগ, তারপর দেখতে পাচ্ছি স্প্রেড হতে 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 সারা শরীর, আশপাশে দেখেছেন পুরো হোয়াইট হয়ে যায় স্কিনটা, এটা নিয়ে একটু বলুন। না, সেটি কিন্তু এমন একটা রোগ, এটা কিন্তু কোনো ছোঁয়াচে রোগ একেবারেই নয়। এবং সেটিটা কি হয় অ্যাকচুয়ালি, এটাকে বলা হয়, মডার্ন সায়েন্স বলছে এটাকে অটো ইমিউন ডিজিজ। মানে আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আছে, যেটা ইমিউনিটি বলা হয়, ইমিউনিটিটা কাজ হচ্ছে আপনার শরীরকে প্রোটেক্ট করার, কোনো ক্ষতি বা কোনো রোগ যাতে শরীরে বাসা বাঁধতে না পারে তার থেকে নিজেকে প্রোটেক্ট করে হচ্ছে ইমিউনিটি। কোনো কারণে এই যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেটা বিগড়ে যায়, সে পাগলের মতো উল্টোপাল্টা কাজ করতে থাকে, করতে গিয়ে কি করে, শরীরের যে স্কিনটা সেটাকেই ও ক্ষতি করতে চায়, ক্ষতি করতে গিয়ে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। আমি 3টে রোগের নাম বলছি, 3টেকেই অটো ইমিউন ডিজিজ বলা হয়। একটা হচ্ছে সেটি ভিটিলিগো যেটা আমরা বলি, তারপরে হচ্ছে সোরিয়াসিস যেটা আমরা বলি, ওটাও অটো ইমিউন ডিজিজ বলা হয়। তারপরে হচ্ছে অ্যালোপেশিয়া যেটা টাক পোকা বলা হয়, সেটাকেও কিন্তু অটো ইমিউন ডিজিজ বলা হয়। এই সময় কি হয়, এই রোগগুলো হওয়া মানে সেই জায়গাটাকে আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতায়, রোগ প্রতিরোধ ক্ষমতাটাই কিন্তু তাকে এই স্কিনের এই পার্টগুলোকে ক্ষতি করা শুরু করে, তার জন্য এটাকে অটো ইমিউন ডিজিজ বলে। মডার্ন সায়েন্সে বলে অটো ইমিউন ডিজিজ কোনোদিন সারে না, কিন্তু আয়ুর্বেদ বলছে অটো ইমিউন ডিজিজ যেটা বলছেন সেটাকেও কিন্তু ঠিক করা যায়, আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে সেটাকে ঠিক করা যায়। অবশ্যই সময় সাপেক্ষ, সময় দিতে হবে। আপনি একদিনের বা 10 দিনের একটা কোর্স করে ভাববেন না যে পুরোটা ঠিক হয়ে যাবে, তবে আস্তে আস্তে এটার কিন্তু ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পাবেন। এবং তার জন্য কিছু বিধিনিষেধ আছে, যে কি খাবেন কি খাবেন না, কিভাবে করবেন কিভাবে করবেন না, এগুলোর আপনার মানতে হবে। এবং সেই সব গাইডেন্স কিন্তু আপনি আমাদের কাছে এলে ট্রিটমেন্টও পেয়ে যাবেন এসবের, এবং তার পাশাপাশি কিন্তু মানে প্রপার পরামর্শ পাবেন কিভাবে আপনি ফুড হ্যাবিট খাবে, মানে খাদ্য খাবারের ধরন কি হবে, কিভাবে নিজেকে লাইফস্টাইলটা মেনটেন করবেন, এই সব কিছু। বাহ, একজন বোধহয় আছেন এবার। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন বলুন, কোথা থেকে কে বলছেন? বর্ধমান থেকে, বলুন কি প্রবলেম বলুন, ডক্টর ভাদুরী আছেন। লাল লাল তিল হয়েছে? আচ্ছা আচ্ছা, দেখুন আমি লাল তিলের কথা বলে দিচ্ছি আপনাকে। লাল তিল গুলোকে কাটাকাটি খোটাখুটি কিছু না করাই ভালো, ঠিক আছে? কারণ হচ্ছে লাল তিল যদি হয়, এগুলো অনেক সময় কিন্তু বলা হয় যে ক্যান্সারাস হতে পারে, তাই জন্য ওকে খোটাখুটি করবেন না। সব লাল তিল নয়, কিছু কিছু লাল তিল আছে যে ওটা ডিফরমেশন হতে থাকে, মানে ওর আকৃতি বদলাতে থাকে, সেগুলোর মধ্যে জার্ম থাকতে পারে। দেখুন ক্যান্সার জার্ম কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই রয়েছে। আমাদের ক্যান্সার সেল যেগুলো থাকে সবার মধ্যে যেটা আছে সেটা কন্ট্রোলড, কিন্তু যখন মানুষের ক্যান্সার হয় বলা হয়, তার মানে সেই সেল ডিভিশনগুলো ঠিক মতো হচ্ছে না, সেলের বৃদ্ধি মানে সঠিক নিয়মে হচ্ছে না, খুব বারবারন্ত ভাবে হচ্ছে, তখনই কিন্তু আমাদের
বলছি আমি কি বলছি। তো ওটা তার জন্য আপনার এটাকে কিন্তু আপনি একেবারেই হাত দেবেন না বা কোটাকুটি কিছু করবেন না, একবার আসবেন আমাদের এখানে, আয়ুর্বেদ মেডিসিনের দ্বারা যতটা হবে আমরা সেটা আপনাকে বলে দেব। আর সবচেয়ে ভালো হয় আপনি হোয়াটসঅ্যাপে আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে তার হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠান, ঠিক আছে, কয়েকটা তিলের ছবি তুলে পাঠান, তার সুন্দর করে পরিষ্কার করে ছবিটা তুলবেন, তার সাথে সাথে লিখে দিন আপনার প্রবলেমটা, ঠিক আছে। আমাদের এখানে আমাদের ডাক্তারবাবুরা দেখে আপনাকে কল ব্যাক করে আবার জানিয়ে দেওয়া হবে যে হ্যাঁ আসুন, এটা ট্রিটমেন্ট করলে কমে যাবে, আর যদি হয় না এটা হবে না তাহলে সেটাও বলে দেওয়া হবে। ঠিক আছে, আপনি হোয়াটসঅ্যাপে একটা ছবি তুলে পাঠান আমাদের হেল্পলাইন নাম্বারে, তিলগুলোর একটা ছবি তুলুন, ডাক্তারবাবুরা দেখে বলে দেবেন যেটা সারানো যাবে কি যাবে না। যদি ওই হেল্পলাইন নাম্বার দেখুন, দুটো হেল্পলাইন নাম্বার রেড স্ট্রিপের মধ্যে রয়েছে, ইয়েলো কালার দিয়ে লেখা, ওই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপও করতে পারবেন, ছবি তুলে পাঠিয়ে দিন, হ্যাঁ, যার যা প্রবলেম আছে। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য, অনেক ধন্যবাদ। এবার আমরা একটু পেশেন্টদের ইন্টারভিউ পোর্শনে যাব। পেশেন্টরা কে কি বলছেন, এক একজন পেশেন্ট এক এক রকম সমস্যা নিয়ে আসেন আমাদের এনবিপিতে, তো সেগুলো একটু শুনে নিই, দেখে নিই, তারপর আবার আমরা ব্যাক করব, স্টুডিওতে ফিরবো লাইভে, আপনাদের ফোনও নেব, আর আপনারা হেল্পলাইন নাম্বারটা কিন্তু লিখে নিন, পেশেন্টদের কথাগুলো একটু শুনে নিই। চলুন। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিও আর্থ্রাইটিস। এই অস্টিও আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি সিসিপি ছিল 500,
এখন আপনার অ্যান্টিসিসিপি কত এসছে? 3.44। 3.44। আর যখন আপনি এসছিলেন আরএফ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 60.8। 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেইটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? স্যার আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায় কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা, আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীকান্তপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার। আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপি তে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কত হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছে? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন? এখন কেমন আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, তারা ভেলোর যাবে বলেছিল যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড? এবং এখন স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক।
আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম রত্না সেন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি মতিলাল নেহেরু রোডে থাকি, কলকাতা 29। আপনি এনবিপি তে এসেছেন যখন চিকিৎসা করতে, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমার ছোটবেলা থেকেই আইবিএস আছে, আর তার জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি সারা জীবন। আর ডাক্তার দেখিয়েছি প্রচুর, অনেক 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 ডাক্তার দেখিয়েছি। আমি নিজেও সেন্ট্রালের হেলথ ডিপার্টমেন্টেই কাজ করতাম, তাই সেই সুবাদে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু এটা আমার কমপ্লিটলি কিওর কোনোদিনই হয়নি। কিন্তু আমি এখানে 2 মাস 2.5 মাস বোধহয় হলো ডক্টর শর্মাকে দেখাচ্ছি। ওনার মেডিসিনে আমি নিজেই বলছি 60% 70% আমি ভালো আছি। একটু আমার অসুবিধা যেটুকু আছে তার জন্য আজকে আমি এসেছিলাম, ডক্টর সাহেব আমাকে আরেকটা মেডিসিন ইনক্লুড করে দিয়েছেন। কিন্তু আমি এনার চিকিৎসায় খুবই আশাবাদী। আমি এতদিনে বোধহয় সঠিক পথেই চলছি, সঠিক ডক্টরের সন্ধান পেয়েছি। আচ্ছা, আপনার তরফ থেকে আমাদের যে ভিউয়ার্স আছে যারা প্রোগ্রামগুলো দেখেন আমাদের, তাদের জন্য কোনো মেসেজ দিতে চাইবেন? মেসেজ দেব, আমার এই অসুখটার কথা ভেবেই বলছি যে আমার এই অসুখটা তো খুব পুরনো অসুখ। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আমি বহু ওষুধ খেয়েছি। তারপরে যখন আমি নো হোপ হয়ে গেছি এবং এখানে এসে আমি বাঁচবার চেষ্টা করছি বলতে পারেন, তাই আপনাদেরও বলছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা এখানে এসে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, আর আশা করি আপনারাও আমার মতন উপকৃত হবেন। ধন্যবাদ ম্যাডাম, আমাদেরকে আপনার এই কথাগুলো জানানোর জন্য ধন্যবাদ। নমস্কার। ম্যাডাম, আপনার নাম কি? রশিদা বেগে। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ডানকুনি মোল্লাবেল। আচ্ছা, আপনি এই এনবিপি তে এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছেন? সোরিয়াসিস। আপনি সোরিয়াসিসে কত বছর ধরে ভুগছেন? 30 বছর। 30 বছর। আগে অনেক ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ। তাতে কিছু ফল পেয়েছেন? কমে যেত, 2-4 মাস পরে আবার বেরোতো। আচ্ছা, এনবিপি তে এসে চিকিৎসা করার পর আজকে কেমন আছেন? এখন আপাতত ভালো আছে। আর কোনো সমস্যা এখন নেই? সমস্যা নাই, একটু মাঝে মধ্যে একটু চুলকায়। হ্যাঁ, এখন আর আপনার ট্রিটমেন্ট এখন চলছেন? হ্যাঁ। আচ্ছা, প্রায় আপনি ভালোর দিকে হয়ে গেছেন এখন, তাই তো? আচ্ছা, আপনি কি দর্শকরা যারা আপনার এই প্রোগ্রামটা দেখবে তাদেরকে কিছু বলতে চাইবেন? হ্যাঁ। হ্যাঁ, বলুন, কি বলতে চান? বলতে চাই মানে আমি অনেক দিন থেকে এই চিকিৎসা করছি, মানে কোনো দিকে কোনো উপকার পাইনি, কিন্তু এই যে 4 থেকে 5 মাস এখানে যে ট্রিটমেন্টটা করছি, এইখানকার ওষুধ খেয়ে আমি এখন একটু ভালোই আছি। মানে আপাতত আমার এখন কোনো সমস্যা নাই। আমার মতো এইরকম যেরকম আরও কোনো যদি পেশেন্ট থাকেন তারা আপাতত এখানে এসে দেখা করবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন। এখানে চিকিৎসা করলে আমি মানে যে উপকৃত হয়েছি আপনারাও হয়তো সেই উপকৃতটা পাবেন, এই আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের দর্শকদের এই মেসেজটা দেওয়ার জন্য। ভালো থাকুন। ফিরে এলাম আমরা আবার আমাদের লাইভ প্রোগ্রাম চলছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের, আমাদের প্রতিষ্ঠানের, এবং ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও তাদের আছে। হেল্পলাইন নাম্বারটা লিখুন, আপনাদের জন্য হেল্পলাইন নাম্বার সবসময় খোলা, সকাল 10টা থেকে রাত 10টা। আপনারা কোথায় চেম্বার পাচ্ছেন কাছাকাছি সবটাই জেনে নিতে পারবেন। রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হয়, পঞ্চকর্মা, যোগা থেরাপি, প্রাণায়াম, মেডিটেশন, অ্যাপার্ট ফ্রম মেডিসিনস আপনাদের এগুলোও কিন্তু সাপোর্ট দেওয়া হয় যাতে যে কোনো রোগ আপনারা দ্রুত আরোগ্য লাভ করতে পারেন, ট্রিটমেন্টটা ভালোভাবে হয় যাতে। ফুল কমপ্লিট একটা ট্রিটমেন্ট সেট আপ আমাদের রয়েছে এবং আপনারা উপকৃত হচ্ছেন যে কোনো রোগ নিয়েই আসুন না কেন। স্কিনের প্রবলেম নিয়ে আলোচনা করছিলাম, একজন বোধহয় ফোনে আছেন, একটু দেখে নি, তার কথা শুনে নি, তারপর আবার আমরা আসছি, কেননা
লিভার প্রবলেম থেকেও শুনেছি স্কিনের নাকি নানা রকম রোগ হয়, তো এটা নিয়ে জানবো লিভারকে সুস্থ রাখাটা কতটা জরুরি আলোচনা করব, কিন্তু কেউ আছেন দেখে নি একটু। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন ফোনে? হ্যাঁ বলুন বলুন, একটু জোরে, কি হয়েছে প্রবলেম বলুন। ব্রণ, খুশকিও আছে আর ব্রণ হচ্ছে। আচ্ছা, বয়স কত আপনার? আচ্ছা, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? কোথা থেকে? ট্যাংরা। ট্যাংরা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি, আপনি শুনুন, বলে দিচ্ছেন। যে ব্যাপারটা হচ্ছে এই যে ব্রণ কিন্তু একটা নির্দিষ্ট বয়সে সাধারণত দেখা যায় বাচ্চাদের মধ্যে, ছেলে হোক বা মেয়ে হোক, মোটামুটি যাদের বয়স 18, 19, 20 বছর পর্যন্ত এইটা দেখা যায়, 13-14 বছর থেকে শুরু হয়। ঠিক আছে, এই সময় কি হয়, আমাদের যে স্কিনের নিচে একটা গ্ল্যান্ড থাকে যেটাকে সিবেসিয়াস গ্ল্যান্ড বলা হয়, সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে একরকম রস বেরায় যেটাকে সেবাম বলা হয়। ঠিক আছে, এই বয়সটা যখন আমাদের একটা বয়স সন্ধির কাল বলা হয়, বিভিন্ন হরমোনাল চেঞ্জ আসে, মেয়েদের মধ্যে মাসিকের ব্যাপারটা আসে, ছেলেদের মধ্যে পৌরসত্ব ভাবটা আসে, এই ব্যাপারগুলো কিন্তু তখন আসে। ঠিক আছে, তো এই সময় একটা চেঞ্জেস আসে, তখন ব্রণটা খুব বেশি হয়, কারো কারো নর্মাল হয়, কারো কম হয় খুব, আরো কারো খুব বেশি হয়, তার বিভিন্ন কারণ আছে। তবে বেশি বয়সেও অনেকের ক্ষেত্রে হয়। মহিলাদের ক্ষেত্রে অনেক সময় হরমোনাল যখন ইমব্যালেন্স হয়, হরমোনের কিছু পরিবর্তন হয় বা ঠিক মতো হয় না, পিসিওডির সমস্যা থাকে বড়দের মধ্যে, সেই সময় কিন্তু দেখা যায় এই প্রবলেমগুলো আসছে ব্রণর। ছেলেদের মধ্যেও কিন্তু কিছু সময় দেখা যায় যে লাইফস্টাইল ঠিক নেই, খাদ্য খাবারের ধরন ঠিক নেই, অতিরিক্ত ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাচ্ছে, তার জন্য পেটের গন্ডগোল হচ্ছে, সেখান থেকেও কিন্তু এই ব্রণগুলো হচ্ছে। তার পাশাপাশি যে মাথার চুলের মধ্যে যে ড্যানড্রাফ, এই ড্যানড্রাফের থেকেও কিন্তু অনেক সময় ব্রণ বা এরকম গোটাগুলো আমরা দেখতে পাই, বুকে পিঠেও হয়, কপালে হয়, সব জায়গাতেই হতে পারে। তো এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে যে একটা রোগ আরেকটা রোগকে কিন্তু অনেক সময় ডেকে নিয়ে আসে, যেটা এইমাত্র আমরা আলোচনা করলাম সেটাই বুঝতে পারলেন। আপনার মাথায় ড্যানড্রাফ থাকলে সেখান থেকে চান্স থাকবে যে আপনার গায়ে গোটা ওঠার, সেটা ব্রণ একনিও হতে পারে বা এমনি র্যাশ বা এমনি কোনো গোটা উঠতে পারে। ঠিক আছে, ওটা কপালেও হতে পারে, বুকে পিঠেও হতে পারে। তো তার জন্য এটা মাথায় রাখতে হবে, আমার একটা রোগ হলে সেটাকে সারিয়ে নিলে আরেকটা রোগও ঠিক হয়ে যেতে পারে। কারণ এখানে এনবিপি আয়ুর্বেদাতে কিন্তু গোড়া থেকে একদম সারিয়ে নেওয়া হয়। আপনাকে শুধু একটা মলম দিয়ে ছেড়ে দিলাম, আপনি মলম লাগিয়ে নিলেন, তো সেই মুহূর্তের জন্য দেখা গেল ওটা কমে গেছে, আবার দুদিন পর দেখলেন আবার বেরিয়েছে, না, ওরকমটা নয়, একদম পার্মানেন্টলি যাতে ওটা ঠিক হয়ে যায় তার জন্য আমাদের এখানে ট্রিটমেন্ট করা হবে। আপনার যে প্রবলেমটা হয়েছে এটাকে ফেলে রাখবেন না, আমাদের এখানে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। এনবিপিতে লাই লিগেন্স বলে যে আমাদের একটা ডিভিশন রয়েছে, সেখানেও বিভিন্ন রকম লেজার থেরাপি হয় চুলের খুশকির জন্য, মুখের ব্রণর জন্য, আরো অন্য যেসব সমস্যা আছে স্কিনের, হেয়ারে, সেগুলোর জন্য। তো ইন্টারনাল মেডিসিন আমরা এনবিপি থেকে পেয়ে যাচ্ছি এবং এক্সটার্নাল ট্রিটমেন্ট আমরা লাই লিগেন্স থেকে পেয়ে যাচ্ছি। এই দুটোর কম্বিনেশন করে যখন একটা ট্রিটমেন্ট হচ্ছে তার রেজাল্ট কিন্তু অনেক বেটার আসছে এবং অনেক তাড়াতাড়ি আসছে। আপনারা হেল্পলাইন নাম্বারে একটা কল করে নিন, ট্রিটমেন্ট ওখানে কিন্তু ট্রিটমেন্টের জন্য একটা বুকিং করিয়ে নিতে পারবেন। বাহ, একটা ট্রিটমেন্ট কিন্তু দরকার। এই ব্রণ বা খুশকি দুটোই কিন্তু সারবে। আমরা স্কিনের প্রবলেম নিয়ে আজকে আলোচনা করছিলাম, আর এবার লিভার প্রবলেম নিয়েও জানবো। আরেকজন বোধহয় কেউ আছেন ফোনে। হ্যালো, হ্যাঁ বলুন। বেলেঘাটা থেকে ঝুমা দাস, বলুন কি প্রবলেম? বোঝা গেল না, একটু পরিষ্কার করে বলুন। ভাইজি খুব রোগা, একদম চেহারা আছে না। বয়স কত? হ্যাঁ, 7 বছর, 5 বছর। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া করে ঠিক মতো? আর পায়খানা পরিষ্কার হয় মাঝে মাঝে? আর পেট ব্যথা করে? আর আপনার ভাইজি বাইরের খাবার কতটা খায়? ওই ধরুন প্যাকেটের চিপস ফিপস এই ধরনের জিনিসগুলো কেমন খায়?
হ্যাঁ হ্যাঁ, এইটাই একটা বড় ব্যাপার। আমি আপনাকে বলছি, আপনি শুনতে থাকুন, ঠিক আছে? এই যে টিভিতে শুনুন প্রথমে, হ্যাঁ ঠিক আছে শুনুন। হ্যাঁ, প্রথম কথা যেটা বলছি সেটা হচ্ছে ভাইজিকে আপনার বাইরের খাবার বন্ধ করুন। এইটা একটা মারাত্মক খারাপ জিনিস। আমরা দেখেছি বেশিরভাগ মা বাবারাই বাচ্চাকে সন্তুষ্ট করার জন্য একদম যখন ছোটবেলায়, যখন সে বোঝেই না খাবার সম্বন্ধে কিছু, একটু করে মুখে ঠেসে দেয়, ঠিক আছে? বাইরের খাবার, টেস্টি খাবার, বাচ্চাগুলো তখন জিভ দিয়ে চেটে চেটে ওটার মজাটা নেয়। তারপরে যখন নিজে মানে মুখে আঙুল দিতে শেখে, তখন হাতের সামনে ওই প্যাকেট ধরিয়ে দেয় মারা, আর সেটা থেকে কি করে আরাম করে তারা আঙুলটা ডুবিয়ে ওটার মধ্যে একটু মুখে গেলে গেল, না গেলে নেই। কিন্তু এই যে মানে টেস্টটা কিন্তু ওদের মুখে লেগে যায়। এবং এই যে প্রোডাক্টগুলো এমন ভাবে তৈরি করে, এটা একটা বিশাল বড় কিন্তু মার্কেটিং, ঠিক আছে? এমন ভাবে তৈরি করবে আপনার গন্ধে খেতে ইচ্ছে হবে, এমন ভাবে তৈরি করবে টেস্টটা, ও আপনি পাগল হয়ে যাবেন ওটা মুখে না দিতে পারলে। এরকম হয়ে যায় একটা মানে বাচ্চা, আমরা অনেক বাচ্চাদের দেখি ডেইলি স্কুল থেকে যখন ফিরছে একটা করে প্যাকেট হাতের মধ্যে নিয়ে যাচ্ছে, মারা কিনে দিল, বাচ্চা যাচ্ছে, বাচ্চা হাতে করে ওটা নিয়ে যাচ্ছে, মায়েরা গল্প করতে করতে যাচ্ছে। আরে এইটা কিন্তু আমরাই কিন্তু বাচ্চাদের হাতে কিন্তু বিষাক্ত জিনিসটা তুলে দিচ্ছি, এটাকে মাথায় রাখতে হবে। অনেকে বলবে যারা খুব নিজেদেরকে মডার্ন ভাবছে, কেন যুগের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হবে। আবার এটাও মাথায় রাখতে হবে, যখন রাত্রিবেলায় ডাক্তারের জন্য পাগলের মতো দৌড়তে হয় হসপিটালে, সেটাও মাথায় কিন্তু রাখতে হবে যে ওরকম সিচুয়েশন যাতে না আসে। হঠাৎ পেট ব্যথা শুরু হয়ে গেল, কিছু করা যাচ্ছে না, চেষ্টা করুন। হ্যাঁ, বাচ্চারা একটু যখন বড় হয় তখন কথা শোনে না, বাইরে খেয়ে নেয়, কিন্তু যতদিন আপনার হাতের মধ্যে আছে ততদিন যদি আপনি পেটটাকে ঠিক রাখতে পারেন, অটোমেটিক দেখবেন তার ইমিউনিটিটা অনেকটা বেড়েছে, তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা বেড়েছে। এবং যত কম হ্যাবিট হবে ওর বাইরের খাবার খাওয়া, ও কিন্তু বড় হয়েও ততটা খেতে চাইবে না। কিছু হয়তো চাইবে, একটা বয়স আছে যখন তখন টিনেজার, এই 13 থেকে 18, 20 বছর বয়সটা, এটা এই সময় কিন্তু বাচ্চাদের একটা নিজেদের মতো করে চলতে চাওয়ার একটা মানে ইচ্ছে হয়, আমরা বড় হয়ে গেছি, এই ব্যাপারটা ফিলিংসটা আসে যখনই, তখন ওরা ভাবে যে আমি ঠিক, আমি যেটা বলছি এটা ঠিক বলছি, আমি যেটা করছি এটা ঠিক করছি। এবং বড়দেরকে অনুসরণ করার কিন্তু চেষ্টা করে, নকল করার চেষ্টা করে, বড়রা কি খাচ্ছে, কিভাবে চলছে, এগুলো। তখন এদের মধ্যে জোশ চলে আসে একটা। তার আগে পর্যন্ত যখন অবধি আমি খাওয়াচ্ছি আমার পছন্দে, তখন যদি আমরা এটা মেনটেন করতে পারি, ঘরের খাবারের মধ্যে বিভিন্ন ধরনের শাক সবজি থাকবে, হেলদি খাবার থাকবে, ফ্রুটস থাকবে, এবং টাইমে টাইমে খাওয়াচ্ছি, তাহলে কি হবে, ওর একটা পার্টিকুলার টাইমে কিন্তু খিদেটা পাবে। তখন কিন্তু ও ওই টাইমটা হলে বড় হয়ে গেল, ওই টাইমটা ওর খিদে যখনই পাবে ও খাবার খেতে চাইবে। এবার যদি আপনি ভালো খাবারের ব্যবস্থাটা করে রাখেন, তাহলে ও ভালো খাবারটাই খাবে। এইভাবে যদি আমরা গাইড করতে পারি, তাহলে কিন্তু বাচ্চাকে সুস্থ রাখতে পারি। আপনার যে ভাইজি এটা রোগা তো হবেই, দেখুন ওর পায়খানা পরীক্ষা করলে বোঝা যাবে পায়খানার মধ্যে কি কি সমস্যা আছে। সেখান থেকে এই বাইরের খাবার বন্ধ করতে হবে। পেটে ব্যথা হচ্ছে, তার মানে হজম হচ্ছে না ঠিক মতো, কখনো কনস্টিপেশন হচ্ছে, কখনো ইসে হচ্ছে না, পাতলা হচ্ছে পায়খানা, বা গ্যাস হচ্ছে খুব বেশি, এগুলো হবে। গ্যাস থেকে পেটের ব্যথা হয়, অনেক সময় আমাশা তৈরি হয়। আর ছোটবেলার থেকে যদি আম পড়তে থাকে, তাহলে বুঝতে পারছেন ওটাকে যদি ঠিক না করা যায়, বড় হয়ে ওর আরো অনেক সমস্যা চলে আসবে, আর চেহারা কোনোদিনই কিন্তু ভালো হবে না। তো এগুলো মাথায় রেখে চলুন। একটাই বলবো যে বাচ্চাকে এগুলো সময়, এত 4 বছরের বাচ্চাকে নিজে বাড়িতে কেয়ার করুন, যেভাবে বললাম এটা মেনটেন করুন। বাইরের খাবার দাবার একদম কমিয়ে দিন, যতটা পারবেন অ্যাভয়েড করুন। আর যদি দেখছেন এতেও ঠিক হচ্ছে না বা সামলাতে পারছেন না, তাহলে বলবো একবার আমাদের কাছে এসে বাচ্চাকে দেখিয়ে নিন, তার ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট করালে ইমপ্রুভমেন্ট হবে আস্তে আস্তে। দেখো অনেক বাচ্চাদের আবার কৃমির সমস্যাও থাকে, এগুলো একটা ভালো, এটা একটা ভালো কথা। ওই পায়খানা পরীক্ষা করলেও বোঝা যাবে সেখানে কৃমি আছে কিনা, তাহলে তারও কিন্তু ট্রিটমেন্ট আছে। কৃমি একটা এত ছোট বাচ্চা তো, এদেরকে অনেক সময় ডিওয়ার্মিং করতে হয়, মানে কিছু মাস পর পর ডিওয়ার্মিং করতে হয়, নাহলে এরা মাটিতে আর দিচ্ছে, কোনো অনেক সময় বাড়িতে অনেক কুকুর বেড়াল থাকে, সেগুলোর থেকে পায়খানা থেকে কৃমি চলে আসে, ঠিক আছে, সেগুলোকে নিয়ে ঘাটাঘাটি করছে, সেগুলো এখানে ওখানে বসছে বিছানায়, এগুলোকে অ্যাভয়েড করা উচিত। মানুষ ভাবে মানে গৃহপালিত পশুমাই তাকে আমার সাথে বিছানায় শোয়াবো, ওটা ব্যাপার নয়। ভালোবাসা দেখাতে গেলে বিছানায় কুকুরকে নিয়ে ঘুম পাড়াতে হয় না,
তাকে যত্ন করো ভালো করে, তার বিছানা দাও, তাকে আলাদা বিছানা করে দাও, সেখানে গিয়ে শেষ হবে। তার টয়লেটের ব্যবস্থাটা এমন করো সেখানে গিয়ে টয়লেট করবে, না হলে তো পশুটাকে কষ্ট দেওয়া হচ্ছে, তাকে আরো নোংরা করে রাখা হচ্ছে, তার ক্ষতি হচ্ছে। আর ওইসব করলে সেই জন্তুটারও কিন্তু রোগ ধরবে। একটা মাথায় রাখবেন, গৃহপালিত পশুর কিন্তু রোগের কারণ আমরা নিজেরাই হই। তাদের ভুল যত্ন করা, ভুল কেয়ার করা, তার জন্য সায়েন্টিফিক্যালি করতে হবে, সেখানেও পশুর ডাক্তার দেখিয়ে কিন্তু করতে হবে। আর বাচ্চাদের থেকে এগুলোতে দূরে রাখতে হবে, কারণ অনেকের কিন্তু এই অ্যালার্জির সমস্যাটাও কিন্তু বেড়ে যাবে যদি দেখা যায় যে বাড়িতে পেট রয়েছে, ঠিক আছে, সেটা পাখি হতে পারে, কুকুর, বেড়াল, যাই হোক না কেন, সেগুলো থেকে অ্যাভয়েড করতে হবে। ডাক্তারবাবু, এবার আসি একটু লিভারের প্রবলেম। আমরা যে চামড়া বা চর্মরোগ নিয়ে আলোচনা করছিলাম, স্কিন প্রবলেম নিয়ে, তো লিভারের সমস্যা থাকলেও কি স্কিনের নানান প্রবলেম আসে, সমস্যা আসে? হ্যাঁ, অবশ্যই। একটু আগে আমি যেটা বলছিলাম যে পেটটা ঠিক রাখতে হবে। বেশি বয়সে অনেকের যে ব্রণ দেখা যায়, বা ধরুন র্যাশ উঠছে খুব বেশি, ঠিক আছে, বা ধরুন দেখা যাচ্ছে যে স্কিনটাকে কালার ফেড হয়ে গেল, মানে ডিসকালার হয়ে যায়, যেটা লিভারের সমস্যা থেকে বললাম, মেচেদাও হতে পারে, সেটা আবার আমাদের ভিটিলিগো মানে সেটিও হতে পারে, ডিসকালারেশন অফ দ্য স্কিন, ঠিক আছে। তো এইগুলো কিন্তু লিভার একটা বড় ফ্যাক্টর। লিভারকে ঠান্ডা রাখতে হবে সবসময়। লিভার যদি গরম হয়ে যায় আমাদের বিভিন্ন রোগ ধরবে এবং পেটের সমস্যাও বাড়বে। লিভারকে ঠান্ডা রাখার কি কারণ, কিভাবে হবে? আমরা খাদ্য খাবারের মধ্যে রেগুলার আমরা কিন্তু চেষ্টা করব যে ফল খেতে। ফলের রস আমাদের শরীরকে ঠান্ডা রাখে, আমাদের লিভারকেও ঠান্ডা রাখবে, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস করতে হবে, আমাদের জলের পরিমাণ খুব বাড়িয়ে দিতে হবে। জলটা দেখুন, জল আমরা ঠিকই খাই, অনেক সময় কেনা জলও খাই, আমাদের জলটা যাতে অ্যালকালাইন হয়, জলের মধ্যে যাতে যত বেশি অ্যালকালাইনিটি থাকবে, অ্যালকালিনিটি এটা আরেকদিনে বোঝাতে হবে, অ্যালকালাইন যত হবে জলটা, তত কিন্তু জলটা খেতেও ভালো হবে। এবং তার পাশাপাশি যেই জিনিসটা হবে যে আমাদের যে কোনো শারীরিক সমস্যাকে ও কিন্তু দূরে সরাতে পারবে, ওকে কিন্তু কন্ট্রোল করতে পারবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, একটু দেখে নি কেউ আছেন ফোনে। হ্যালো, হ্যালো, টিভির ভলিউমটা কমিয়ে কথা বলবেন। হ্যাঁ, বলুন। হ্যাঁ, ডাক্তারবাবু আছেন। কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যাঁ, বলুন কি প্রবলেম বলুন। আপনি টিভির কাছ থেকে দূরে চলে যান, বাড়ির লোক টিভিতে শুনুক। ফোন নিয়ে সরে যান, ফোনে কথা বলুন, ফোনে উত্তর দিন। বলুন কি প্রবলেম বলুন। আচ্ছা, কতদিন ধরে হয়েছে সমস্যাটা? না, ওনার কি মানে সিওপিডি পেশেন্ট? কি থাকে, কি হয়, মানে সারা বছরই কি কাশি সর্দি লেগে থাকে? আচ্ছা, একটা কাজ করুন, আপনাকে বলছি, ওনার যেই প্রবলেমটা, এটা ঠিক করতে গেলে ওনার যে ইমিউনিটি বাড়াতে হবে। ওনার কিন্তু এই যে কি বলবো অ্যালার্জির ব্যাপারটা, ঠিক আছে, ওইটাকে ঠিক করতে হবে। ওর জন্য চট করে ঠান্ডা লাগছে, ওনার ইমিউনিটিটা কিন্তু কমে আছে। একটা কাজ করুন, আপনার কাছাকাছি যে চেম্বার আছে আমাদের, সেখানে নিয়ে আসুন, ঠিক আছে। সেখানে আপনি হেল্পলাইন নাম্বারে কল করুন, আপনাকে বলে দেবে যে হলুদ নাম্বারগুলো যাচ্ছে লালের মধ্যে, ওই নাম্বারগুলো, হ্যাঁ ওই নাম্বারগুলোতে লিখে রাখুন, লিখে ফোন করুন, আপনাকে বলে দেবে আপনার বাড়ির কাছে কোথায় আমাদের চেম্বার আছে, ওখানে হ্যাঁ ওখানে নিয়ে দেখান আপনার, তাহলে কিন্তু উপকার হবে। বাহ, কারণ এটা ফেলে রাখবেন না, শ্বাসকষ্ট আর চট করে ঠান্ডা লেগে যায়, ঠান্ডার ধাত আছে, 65-66 বলেন। আর যদি ওনার সিগারেট বিড়ি খাওয়ার অভ্যাস থাকে সেটাকেও কিন্তু বন্ধ করে দিন, একদম বন্ধ করে দিন, নাহলে ওগুলোর থেকে কিন্তু আরো বেশি বাড়বে। বাহ, 9830235527 অথবা 37 দুটো হেল্পলাইন মোবাইল নাম্বার খোলা। কলকাতার মধ্যে পাচ্ছেন আমাদের ল্যান্সডাউনে চেম্বার আছে, খিদিরপুরে, হাতিবাগানে, আমতলায় এবং মধ্যমগ্রামে আমাদের এনবিপি চেম্বার আছে। হাওড়াতে হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টি
শিলিগুড়ি বাজার দাসনগরে আপনারা কিন্তু চেম্বারে পাচ্ছেন। আর বাইরের চেম্বারগুলো আমি একটু বলে দিই, আপনারা কোথায় কোথায় কোন ডাক্তারবাবুকে পাচ্ছেন একটু চট করে নোট করে নিন। আপনাদের জন্যই কিন্তু এগুলো বলে দেওয়া, যাতে আপনাদের কাছাকাছি কোন চেম্বার হবে আপনারা হেল্পলাইনে ফোন করে নাম বুকিং করে নিতে পারেন। মেচেদায় ডক্টর এন ভট্টাচার্য থাকবেন, আরামবাগে ডক্টর এ হালদার, শিলিগুড়িতে ডক্টর বি শর্মা থাকছেন, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য। রিসেন্ট 2-3 সপ্তাহের মধ্যে এই চেম্বারগুলো পাচ্ছেন, কিন্তু বাইরের চেম্বারগুলো আমি বলে দিচ্ছি কোন ডাক্তারবাবু কোন চেম্বারে থাকছেন। খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, বাঁকুড়ায় ডক্টর এ হালদার, গুয়াহাটিতে ডক্টর বি শর্মা আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা এনবিপির, তিনি নিজে থাকছেন। আচ্ছা, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, ডিব্রুগড়ে ডক্টর বি শর্মা, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার, পুরুলিয়াতেও ডক্টর এ হালদার থাকবেন, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য, ক্যানিং এ ডক্টর আর দে, আসানসোলে ডক্টর বি শর্মা, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, কাকদ্বীপে ডক্টর এস ভাদুরী, বহরমপুরে ডক্টর এ হালদার, বহরমপুরে, মালদায় ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, দুর্গাপুরে ডক্টর বি শর্মা, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, বোলপুরে ডক্টর এস ভাদুরী, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, দিল্লিতে ডক্টর বি শর্মা, এছাড়া অবশ্যই কিন্তু হেরিয়াতে ডক্টর এ হালদার, হলদিয়াতে ডক্টর এ হালদার, আগরতলায় ডক্টর বি শর্মা, শিলচরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। লিভার প্রবলেম নিয়ে আলোচনা করছি, আর 4-5 মিনিট আছে, একটু জেনে নিই আমরা চট করে লিভারের সমস্যা থেকে কি কি রোগ হয় এবং লিভারটাকে সুস্থ রাখা কতটা জরুরি এবং কিভাবে আমরা সুস্থ রাখবো। লিভারের প্রবলেম অনেক মানুষের, ফ্যাটি লিভার, তারপরে দেখবেন এই যে গ্যাস অম্বল, অ্যাসিডিটি থেকেও শুনি লিভারের প্রবলেম থেকে হয়। আচ্ছা, আরেকজন বোধহয় আছে, আমি ফোনটা নিয়ে তারপর আলোচনায় আসছি লিভার প্রবলেমে, সলিউশন কি আছে লিভার প্রবলেমে এনবিপি তে। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন। মেচেদার দাগ, এটা নিয়ে ডাক্তারবাবু আলোচনা করেছেন অলরেডি আজকে। আপনি একটা কাজ করুন, মাকে আমাদের চেম্বারে নিয়ে আসুন, ঠিক আছে? কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, আচ্ছা শুনে নি। হ্যাঁ, দেখুন, মায়ের যে মেচেদার সম্বন্ধে তো আলোচনা করেছি, মেচেদার দাগের ট্রিটমেন্ট রয়েছে। আপনি মাকে নিয়ে আমাদের চেম্বারে আসুন, হেল্পলাইন নাম্বারে কল করে নিন, কোথায় আপনার কাছাকাছি হবে সেখানে এসে ট্রিটমেন্ট গুলো করাতে পারবেন, ঠিক আছে? আর লিভারের যে ব্যাপারটা বলছিলাম, লিভারের থেকে বিভিন্ন রোগ হয়, যেমন ধরুন লিভারের যদি বিলিরুবিন বেড়ে যায় সেখানে লিভারের জন্ডিস হয়, তারপরে যদি ইনফেকশন হয় সেখান থেকে হেপাটাইটিস হয়, হেপাটাইটিস এ বি এরকম আছে অনেকগুলো। তারপরে ধরুন আরেকটা হচ্ছে খুব কমন যেটা আজকাল দেখা যাচ্ছে, ফ্যাটি লিভারের সমস্যা। ফ্যাটি লিভার মানে লিভারের ওপরে কিন্তু একটা চর্বির প্রলেপ পড়তে থাকে। এটা দুটো কারণে হয়। অনেকে যারা ধরুন খুব বেশি মদ্যপান করেন তাদের জন্য হতে পারে যে ফ্যাটি অ্যালকোহলিক ফ্যাটি লিভার। আবার ধরুন অনেকে মদ্যপান করেন না ওরকম, কিন্তু খুব ভাজা পোড়া, তেলে ভাজা বা মানে তেলের রান্না করা জিনিস খান, সেখান থেকেও কিন্তু লিভারের সমস্যা হতে পারে, যেটা ফ্যাটি লিভার, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। তারপরে আবার চলে যান যে অনেকে এনলার্জ হয়, লিভারটা বড় হতে থাকে, মানে লিভারটা ফুলে ওঠে, সেটাও একটা সাংঘাতিক প্রবলেম। তারপরে হচ্ছে সিরোসিস অফ লিভার আছে। সিরোসিস অফ লিভার কি হয়, লিভারটা ক্ষয় হতে থাকে, মানে ঘষে যেতে থাকে, ওটার মানে র্যাপচার হয়, ঠিক আছে? সিরোসিস হয়ে গেল। এবং তারপরে আরেকটা সবচেয়ে বড় মারাত্মক যে লিভার ক্যান্সার। তো এরকম লিভারের অনেক রোগ আছে এবং লিভার খুব পাওয়ারফুল, তার জন্য লিভার নিজেকেই সুস্থ করতে পারে। আপনার সেটাকে কিন্তু পরিবেশটা ভালো দিতে হবে, ওটার জন্য আলাদা করে মানে যত্ন নিতে হয়, মানে লিভারকে যত্ন নিলে ও নিজেকেই নিজে সারাতে পারে, ঠিক আছে? তাই জন্য ওকে অত বেশি চিন্তা করতে হবে না, আপনার চিন্তা করতে হবে কিভাবে ভালো পরিবেশ দেব। কিভাবে দেবেন, যেটা বললাম, খাদ্য খাবারে ফ্রুটস দেবেন, রসালো ফল খুব ভালো, তার মধ্যে ভিটামিন সি জাতীয় রসালো ফল, সেটা খুব ভালো। বিটের রস খুব ভালো। ভিটামিন সি জাতীয় ফল কি কি আছে আমাদের বেশি দেখতে পাই, বাতাবি লেবু, মৌসুম্বি লেবু, কমলা লেবু, পাতি লেবু, এগুলোতে সব ভিটামিন সি কিন্তু রয়েছে। এগুলো খাবেন যে যতটা পারছেন। এবং ভিটামিন সিটা কি হয়, আপনি রেগুলার খেতে হয়, কারণ ওটা এক্সেস যদি হয় শরীরে তাহলে ওটা বেরিয়ে যায়, স্টোর হয়ে থাকে না, ঠিক আছে? এটা একদিকে ভালো, যে নাহলে এক্সট্রা যদি হয়ে যায় তাহলে ক্ষতি হতে পারে। তবে সাধারণত আমাদের দেখা গেছে বেশিরভাগ মানুষই কিন্তু খুব বেশি ভিটামিন সি খেয়ে ফেলে না খাদ্য খাবারের মাধ্যমে বা ফলের মাধ্যমে, ঠিক আছে? খুব কম মানুষই আছে ওটা বেশি খায়। তো যাই হোক, এই ব্যাপারটা রয়েছে। তার সাথে আপনি সকালবেলা উঠে বিটের রস ওটা খেতে পারেন, আপনার লিভারকে মানে ঠান্ডা রাখবে, টক্সিন মুক্ত রাখবে।
চা খাবেন না, চা ক্ষতি করে লিভারের জন্য। দুধ চা তো আরো সাংঘাতিক। কফি, ব্ল্যাক কফি যদি খেতে পারেন সেটা কিন্তু লিভারের জন্য ভালো, ওটা লিভারকে ডিটক্স করে। ব্ল্যাক কফি উইদাউট চিনি যদি আপনি খান তাহলে লিভারের জন্য কিন্তু ভালো, ক্ষতি না। আচ্ছা, এটা গেল। এবার তার পাশাপাশি কি হচ্ছে, খাদ্য খাবারগুলো খুব তেল দিয়ে, মশলা দিয়ে, ঝাল দিয়ে কষিয়ে রেঁধে ওই খাবারগুলো কিন্তু খুব ক্ষতিকারক লিভারের জন্য, কারণ তেলই হচ্ছে সবচেয়ে বেশি মানুষের শত্রু। খাবারের মধ্যে সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে সাদা রঙের যেই রিফাইন খাবারগুলো পাই, কি কি জিনিস সাদা থেকে তৈরি হয়, চিনি, রিফাইন, সাদা, এটা ক্ষতিকারক। এই যে আমরা মাংসের চর্বি ঝুলিয়ে রাখে সেখানে সাদা, সেটা ক্ষতিকারক। আমাদের ময়দা যেটা রিফাইন করা, আটা থেকে, গম থেকে রিফাইন করে ময়দা করে, সেটা ক্ষতিকারক। ময়দা থেকে হওয়া বিভিন্ন জিনিস যা যা আছে সব ক্ষতিকারক। তো রিফাইন জিনিসগুলো যেগুলো সাদা সেগুলো আমাদের ক্ষতিকারক, সেগুলোকে আমাদের বর্জন করতে হবে আমাদের শরীরকে সুস্থ রাখতে গেলে এবং লিভারকে ভালো রাখতে গেলে। আজ এই পর্যন্তই, সময়ের একদম শেষে চলে এসেছি। প্রতিদিন অনুষ্ঠান দেখবেন, ফেসবুক, ইউটিউবেও প্রোগ্রাম থাকে, আর হেল্পলাইনে যোগাযোগ করুন। আবার দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে লাইভে। আর অনুষ্ঠান দেখে আপনারা কিন্তু যারা মনে করছেন দেখাবেন এনবিপিতে, চটপট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। রিপোর্ট বেস ট্রিটমেন্ট হয়, সুস্থ হয়ে যাবেন খুব দ্রুত। ভালো থাকবেন। ডক্টর ভাদুরীকে ধন্যবাদ। শেষ করলাম।